ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ক্লাসে আমি আলোচনা করব টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ এর গঠন নিয়ে। প্রথমেই বলি যে ট্রান্সফার আরএনএ এর গঠন আবিষ্কার করেন বিজ্ঞানী হোলি, তাই একে হোলির গঠনও বলা হয়। এছাড়া এই গঠনটার বিশেষ গঠনটাকে বলা হয় ক্লোভার পত্র গঠন। কি গঠন? ক্লোভার লিপ স্ট্রাকচার। ক্লোভার লিপ স্ট্রাকচার, বাংলায় বলা হয় ক্লোভার পত্র গঠন। দেখো আমি প্রথমে একটা টেমপ্লেটের মতো এঁকে রেখেছি টিআরএনএ। দেখে যেন মনে হচ্ছে যে আপনি যতদিন বলছিলেন যে আরএনএ একতন্ত্রী, এটা দেখে মনে হচ্ছে যেন দ্বিতন্ত্রী, কিন্তু আসলে এটা দ্বিতন্ত্রী কিন্তু নয়। এখানে এটা যদি 5 প্রাইম হয়, এটা 3 প্রাইম। দেখো একটাই কিন্তু আরএনএ তন্ত্রী আছে, তারা নিজেদের মধ্যে অনেক সময় কাছাকাছি এসে পরিপূরক বেস পেয়ারিং এর মাধ্যমে তারা এরকম একটা গঠন তৈরি করেছে। পরিপূরক বেস পেয়ারিং মানে কিরকম? এই জায়গাগুলো তারা একটু কাছাকাছি চলে এসেছে এবং কাছাকাছি আসার ফলে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধনী সৃষ্টি হয়ে গেছে। এই হাইড্রোজেন বন্ধনী সৃষ্টি হওয়ার ফলে তারা এইরকম ধরনের একটি বিশেষ গঠন তৈরি করেছে। তাহলে ছবি দেখে ভরকে গেলে হবে না, এটা কিন্তু আসলে একতন্ত্রী আরএনএ, কিন্তু এরা এই বিশেষ ধরনের কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং এর মাধ্যমে এই একটি গঠন তৈরি করেছে। এবং এটা কিন্তু খুব একটা স্টেবল আরএনএ নয়, এটা প্রোটিন সংশ্লেষের আগে তৈরি হয়। এটা একটু আনস্টেবল আরএনএ, খুব সহজে এটা তৈরি হয় না, মানে এটা খুব স্থিতিশীল আরএনএ নয়। সবচেয়ে স্থিতিশীল আরএনএ কিন্তু আরআরএনএ, কিন্তু টিআরএনএ বেশ আনস্টেবল আরএনএ। জাস্ট প্রোটিন সংশ্লেষের আগেই এটা তৈরি হয়। প্রোটিন সংশ্লেষের প্রাক্কালে তৈরি হয়। এবার সব জায়গায় কিন্তু দেখো বেস পেয়ারিং হয়নি, কিছু কিছু জায়গায় এরকম একটু গোল গোল থেকে গেছে, অর্থাৎ এই জায়গাগুলোতে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং সম্ভব হয়নি। তাই এই জায়গাগুলোতে একটু লুপ লাইক স্ট্রাকচার, একটু গোল গোল দেখো একটা স্ফীত অংশ তৈরি করেছে, আবার এই জায়গায় একটা ছোট স্ফীত অংশ আছে। তাহলে এই রকম গঠনগুলো, এই যে গোল গোল স্ট্রাকচার গুলো, এগুলোকে বলা হয় লুপ। আমরা একটু চেনার চেষ্টা করব কোনটাকে কি বলে। প্রথমত দেখো এখানে বেশ কয়েকটা লুপ আছে, এই লুপটার নাম হলো টি সাই সি লুপ। এই লুপটার নাম হচ্ছে ভ্যারিয়েবল লুপ, বা বাংলায় বললে পরিবর্তনশীল লুপ। এই লুপটার নাম হলো অ্যান্টিকোডন লুপ। অ্যান্টিকোডন লুপ কেন একে অ্যান্টিকোডন বলে আমি বলবো। তাহলে ভ্যারিয়েবলটা বাংলা একটু লিখে দিই, পরিবর্তনশীল লুপ। আর এই লুপটার নাম, এটার নাম ডি লুপ। ডি লুপ বা এটাকে বলা হয় ডিএইচইউ লুপ। এবার কেন এরকম নাম, প্রত্যেকটাতে আমি আসবো। এবার একটু লুপ গুলোর নাম মনে রাখলে একটা জিনিস সহজ হয়ে যাবে, ম্যাক্সিমাম আর্ম গুলো আমরা তাহলে এখানে বেশ কয়েকটা লুপ পাচ্ছি। আমি একটু লিস্ট ফর্মে লিখে দেওয়ার চেষ্টা করি যে লুপ গুলোর তাহলে নাম কি আসছে। তাহলে এখানে চারটে দেখো লুপ পাচ্ছি। এক হচ্ছে টি সাই সি লুপ, দুই হলো ভ্যারিয়েবল লুপ, তিন হলো অ্যান্টিকোডন লুপ, আর চার হলো টি বা ডিএইচইউ লুপ। এবার এরকম নাম কেন? নাই টি এখানে তোমরা বলবে যে টিআরএনএ তে স্যার টি এলো কি করে, আরএনএ তে টি এলো কি করে? টি এখানে থাকার তো কথা না, এগুলো অস্বাভাবিক নাইট্রোজেন বেস। বেশ কয়েকটা এখানে অস্বাভাবিক নাইট্রোজেন বেস আছে, অস্বাভাবিক নাইট্রোজেন বেস আছে। যেমন তার মধ্যে রাইবোথাইমিন, এটাই টি নামে পরিচিত, টি। সাই,
সাই হচ্ছে সিউডো ইউরাসিল, আর ডি ডি হচ্ছে বা ডিএইচইউ, যেটা আমি এই জায়গাটাতে ডিএইচইউ এর পুরো নাম হলো ডাই হাইড্রো ইউরিডিন। এটা ডি বা ডিএইচইউ, তার নাম হলো ডাই হাইড্রো ইউরিডিন। এগুলো হচ্ছে বিশেষ নাইট্রোজেন বেস, অস্বাভাবিক নাইট্রোজেন বেস, যেগুলো জেনারেলি তোমরা নাইট্রোজেন বেসের নাম শোনোনি। তোমরা নাইট্রোজেন বেস বলতে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন শুনেছো, ডিএনএ এর ক্ষেত্রে, আরএনএ এর ক্ষেত্রে ইউরাসিল আছে, কিন্তু এই ক্ষেত্রে এই কয়েকটা রাইবোথাইমিন, সিউডো ইউরাসিল থাকে। তাহলে এখানে রাইবোথাইমিন মানে টি, সাই এবং সি এই লুপটাতে পাশাপাশি অবস্থান করে বলে এই লুপটার নাম দেওয়া হয়েছে টি সাই সি লুপ। এই লুপটাতে এই ডাইহাইড্রোইউরিডিনের উপস্থিতির জন্য এই লুপটার নাম হয়েছে ডি লুপ বা ডিএইচইউ লুপ। এখানে পরিবর্তনশীল প্রচুর নাইট্রোজেন বেস আছে, অর্থাৎ কোনো স্থিরতা নেই, কি নাইট্রোজেন বেস থাকবে তার কোনো স্থিরতা নেই, তাই এটাকে ভ্যারিয়েবল লুপ বলছি। আর অ্যান্টিকোডন লুপটার ব্যাপারে আমি একটু পরে আসছি, তার আগে আমি একটু স্টেম গুলো বলে দিই। এই স্টেমটার নাম হলো গ্রাহক বাহু বা অ্যাকসেপ্টার স্টেম। চারটে স্টেম আছে দেখো, গ্রাহক বাহু, এই বাহুটার নাম তাহলে টি সাই সি বাহু, যেহেতু লুপটার যা নাম বাহুরও তাই নাম, তাহলে একইভাবে এই লুপটার নাম কি হবে, এই বাহুটার নাম, এই বাহুটার নাম হবে ডি বাহু বা আমরা ডিএইচইউ বাহু বলতে পারি। আর এই বাহুটার নাম তাহলে বলতে পারি অ্যান্টি কোডন আর্ম বা অ্যান্টিকোডন বাহু। তাহলে আমরা চারটে বাহুও পেয়ে যাচ্ছি। আমি এদিকে আরেকবার একটা বাহুর লিস্ট করে দিই তোমাদের মনে রাখার জন্য, বাহু বা আর্ম। তাহলে চারটে আর্ম আমরা পেলাম, প্রথমে অ্যাকসেপ্টার স্টেম, তারপরে টি সাই সি স্টেম, তারপরে অ্যান্টিকোডন স্টেম, আর পেলাম ডি বা ডিএইচইউ স্টেম। এই চার ধরনের স্টেমের প্রথমটাকে আমরা গ্রাহক বাহুও বলতে পারি। তাহলে এই চার ধরনের স্টেম আমরা পেলাম। তাহলে স্টেম মনে রাখাটা সহজ, তোমরা লুপ গুলো মনে রাখবে। দিস লুপ ইজ নোন অ্যাজ টি সাই সি লুপ, দিস ইজ অ্যান্টিকোডন, দিস ইজ ডি লুপ, আর এটা ভ্যারিয়েবল লুপ, ছোট্ট একটা লুপ আছে। এবার এটার নাম কেন গ্রাহক বাহু আর এটা অ্যান্টিকোডনের ব্যাপারটা কি, এখানে মনে রাখবে একটা বিশেষ বেস পেয়ার, বেস এসিসি, একদম শেষ থেকে 3 প্রাইম পজিশনে একটা ওএইচ থাকবে। তোমরা সবাই জানো যে শেষে 3 প্রাইম পজিশনে ওএইচ থাকে, যে কোনো নিউক্লিওটাইডের ক্ষেত্রে 3 প্রাইমে একটা ওএইচ থাকবে, তাহলে সেটা আছে। তার ঠিক পরে এসিসি, এটা একটা সংরক্ষিত বেস পেয়ার। তাহলে 3 প্রাইম এন্ডে, 3 ড্যাশ এন্ডে একটা টিআরএন এর ক্ষেত্রে 3 ড্যাশ এন্ডের যে ওএইচ, তার তলাতে কি থাকবে, এসিসি। 3 প্রাইম যে এন্ড আছে তাতে এসিসি, এটাকে আমি কি বলছি, সংরক্ষিত বেস। অর্থাৎ আমি দেখো অন্যান্য জায়গাগুলোতে কি আছে কোনো কিছু লিখিনি, এখানে যে কোনো পেয়ার থাকতে পারে, এ ইউ থাকতে পারে, জিসি থাকতে পারে, যে কোনো পেয়ার থাকতে পারে। এবং তোমরা জানো এই পেয়ারিং এর ক্ষেত্রে যে রুলসটা আছে যে এ, এটা যেহেতু আরএনএ, এ অলওয়েজ পেয়ার উইথ ইউ আর জি অলওয়েজ পেয়ার উইথ সি, তাহলে এ ইউ আর জি সি। ডিএনএ তে যেমন দেখেছিলে এটিজিসি, এখানে এ ইউ আর জিসি এইগুলো পেয়ার করবে এবং তারা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং এর মাধ্যমে যুক্ত করে এরকম হবে। কিন্তু এখানে আমি কোনো স্পেসিফিকেশন লিখিনি, অর্থাৎ কি ধরনের কি বেস থাকবে লিখিনি। স্পেসিফিকেশন যেটা লিখলাম সেটা শুধুমাত্র এই এসিসি লিখেছি। তাহলে এটা একটা সংরক্ষিত নাইট্রোজেন বেস। এবার মনে রাখতে হবে যে খুব ভাইটাল যেটা, টিআরএন এর কাজটাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ক্যারি করা। তাহলে কোনটা অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট, এই যে ওএইচ আছে, এই ওএইচ এর কাছে অ্যামাইনো অ্যাসিড এসে যুক্ত হয়, তাই এটাকে বলবো অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট। অর্থাৎ বাংলা করে বললে অ্যামাইনো অ্যাসিড সংযুক্তি স্থান। অর্থাৎ এখানে অ্যামাইনো অ্যাসিডটা সংযুক্তি ঘটে এই জায়গাটাতে। তার স্পেসিফিকেশনটা কি, আমি এখানে অনেক কিছু হয়ে গেল, আমি তাই একটু পরের ছবিতে গিয়ে দেখাই। ছোট করে আমরা যদি এটা একটু আঁকি, তাহলে
দেখো টিআরএনএ এটা খুব ভালো করে এই জায়গাটাই আমাকে বুঝতে হবে, তাহলে আমরা একইভাবে খুব সহজ করে একটা টিআরএনএ আঁকার চেষ্টা করি। তার এটা হলো টিসাইসি বাহু, এটা ভ্যারিয়েবল লুপ, এটা টিসাইসি লুপ, ভ্যারিয়েবল লুপ, এটা অ্যান্টিকোডন লুপ আর এটা ডি লুপ। এবার আমি শুধু অ্যান্টিকোডন আর এই 3 প্রাইম ওএইচ এর ফাংশনটা দেখব। তার তলায় এসিসি আছে, সেগুলো আমি এখন লিখছি না, শুধু ডট দিয়ে রাখলাম। মনে রাখবে এখানে যে নাইট্রোজেন বেস তিনটে থাকবে, আমি যেমন তোমাদেরকে উদাহরণ হিসেবে বলেছিলাম যে এখানে ধরো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে, আগে এটা বোঝাই, এখানে অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট হবে। ধরে নাও এখানে যদি মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট হতে হয়, তাহলে মিথিওনিনকে কোড করে কে? তোমরা আগে পড়িয়েছি তোমাদের, এ ইউ জি। এটা কোড করে কাকে? মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড কে কোড করে, এ ইউ জি কোডস ফর মিথিওনিন। তাহলে এ ইউ জি এটা মিথিওনিন কে কোড করে, এ ইউ জি, একটু লেখাটা গন্ডগোল হলো, এ ইউ জি এই কোডনটা কাকে কোড করে? মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড কে কোড করে। তাহলে ওখানে যদি মিথিওনিন বসতে হয়, তাহলে সেরকম টিআরএনএ এর এখানে এ ইউজির যেটা অ্যান্টিকোডন, অ্যান্টি বলতে এ এর বিপরীত হবে ইউ, ইউ এর বিপরীতে এ, জি এর বিপরীতে সি। অর্থাৎ এখানে যদি ইউএসি থাকে, তাহলে ইউএসি হচ্ছে এই জিনিসটা হচ্ছে অ্যান্টিকোডন, অর্থাৎ কোডনের বিপরীত। এর মানে খেয়াল রাখো, দেখো ইউএসি অ্যান্টিকোডন, তাহলে ইউ এর বিপরীত হচ্ছে এ, এর বিপরীতে ইউ দুটো হাইড্রোজেন বন্ধন নিয়ে, আর জি এর বিপরীতে সি এর বিপরীতে জি, তাহলে এ ইউ জি। অর্থাৎ ইউএসি যাকে কোড করে সে কিন্তু বসবে না, ইউএসি যদি অ্যান্টিকোডন হয় তার কোডন হচ্ছে এ ইউজি। যদি এই লুপে ইউএসি থাকে, দেন এ ইউজি যে কোডন, অর্থাৎ এ ইউজি যে কোডনটা যে অ্যামাইনো অ্যাসিড মিথিওনিন, সেটা কিন্তু এই পজিশনে বসবে। তাহলে এরকম আমরা উদাহরণ দিয়ে আরো দু একটা বোঝার একটু চেষ্টা করি, একটু যদি মনে রাখার চেষ্টা করি, তাহলে সহজ করে, তুমি তো সব কোডন তোমার মুখস্থ থাকার কথা নয়, আমি মুখস্থ রাখতেও বলছি না, কিন্তু কনসেপ্টটা মুখস্থ রাখতে হবে। অর্থাৎ এই অ্যান্টিকোডন লুপে ধরো জি 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 থাকলো, তাহলে এই 3 প্রাইম ওএইচ এর কাছে কোন কোডনের অ্যামাইনো অ্যাসিড বসবে, এরকম যদি প্রশ্ন পড়ে, তাহলে জি জি জিটা হচ্ছে অ্যান্টিকোডন, তাহলে সেই অ্যান্টিকোডনটা কোডন তাহলে কি হবে? জি জি জি। এটা যদি অ্যান্টিকোডন হয়, তাহলে তার কোডন হবে জি এর বিপরীতে তিনটে হাইড্রোজেন বন্ধনী দিয়ে সি, আবার জি এর সি, আবার জি এর সি, তাহলে সিসিসি হচ্ছে কোডন। এই কোডনটা যে অ্যামাইনো অ্যাসিড কে কোড করবে, দ্যাট অ্যামাইনো অ্যাসিড বাইন্ডস টু অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে কে বসবে। অর্থাৎ তোমাকে যদি কোনো সময় প্রশ্ন দেয়, আমি এই ছবিটাতেই দেখাচ্ছি, যে ধরো এখানে বলল, এখানে একটা এক্স দিয়ে দিল, যে এক্সটা হচ্ছে এখানে অ্যামাইনো অ্যাসিড, আর এটা দেওয়া থাকলো, এটা আমি অন্য একটা করে দিই, এটা মুছে দিলাম। তোমাকে জাস্ট সিম্পলি প্রশ্ন দেওয়া থাকলো, সি জি সি এ, জি সি এ, তার তাহলে মানে যদি বলে যে এটা দেওয়া আছে, জাস্ট তোমাকে বললো যে এক্সটার কোডনটা কি, তাহলে এইটা দেখলেই আমরা এক্স এর, এক্সটা হচ্ছে এখানে, এক্স হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তাহলে বললো যে এইখানে এক্স যদি অ্যামাইনো অ্যাসিড হয়, তাহলে তার কোডনটা কি? খুব সিম্পল ব্যাপার, এইটা হচ্ছে তার অ্যান্টিকোডন, তাহলে জি সি এ যদি অ্যান্টিকোডন হয়, তাহলে জি এর বিপরীতে হচ্ছে সি, সি এর বিপরীতে হচ্ছে জি, এ এর বিপরীতে হচ্ছে ইউ, তাহলে উত্তর হয়ে যাবে সিজিইউ, কোডনটা হবে সিজিইউ। এটা পারলেই হবে। তোমাদেরকে উল্টোটা জেনারেলি প্রশ্ন দেয় না যে এইখানে অ্যান্টিকোডন থাকলে এখানে কি অ্যামাইনো অ্যাসিড বসবে, কারণ অতগুলো কোডনের মধ্যে देयर आर 64 কোডনস, 64 কোডন কে কাকে কোড করে এটা তোমাদের পক্ষে মনে রাখা সম্ভব না, তাই ওরকম প্রশ্ন দেয় না। কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা? অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইটে বসাটা যেই অ্যান্টিকোডন লুপের উপর নির্ভর করে, এটা বোঝার জন্য প্রশ্ন দেয়। এটা কম্বিনেশন প্রশ্নও দিতে পারে। আবার একটা ছোট এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই, যে ধরো তোমাদেরকে প্রশ্ন দিল
এখানে পি, এখানে কিউ। তাহলে এখানে যদি পি আর কিউ এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, কি অ্যামাইনো অ্যাসিড। আর এখানে দেওয়া থাকলো যে এগুলো সি এ এ, এটাতে দেওয়া আছে জি জি সি। তাহলে বললো যে পি আর কিউ এর কোডন কি, তাহলে পি এর কোডন কি হবে, এখান থেকে আমরা পাবো পি এর কোডন কি হবে, তোমরা ইজিলি বলতে পারা উচিত পি এর কোডন হবে সি এর উল্টো জি, এর উল্টো কিউ, এর উল্টো কিউ, জি ই হচ্ছে পি এর কোডন। আবার কিউ এর কোডন হবে, পি এর কোডনটা হচ্ছে জি ইউ ইউ। কিউ এর তাহলে কোডন কি হবে, একদম জাস্ট বেস পেয়ারিং রুল মনে থাকলে সি সি জি, এগুলো হচ্ছে কোডন হবে। অতএব আমরা এরকম একটা ছবি টিআরএনএ দেওয়া থাকলে তার থেকে কি কোডন হবে, কি অ্যামাইনো অ্যাসিড হবে, এটা আমরা খুব ইজিলি বলতে পারবো। আরেকটি ছোট্ট জিনিস বলে দিই, এই যে অ্যান্টিকোডন লুপ, এই অ্যান্টিকোডন লুপটাকে বলা হয় নোডক। কি বলা হয়, নোডক। অনেক সময় পরীক্ষায় খুব প্রশ্ন থাকে নোডক সাইট কোথায় দেখা যায়। দেখো এটা মজার ব্যাপার, নোডক মানে কিছু না, কোডনটা উল্টো দিক করে লেখা আছে, তাহলে কোডনটা উল্টো দিকে লেখা থাকাটাই হচ্ছে নোডক। মানে বোঝাতে চাইছি এটা অ্যান্টিকোডন, অ্যান্টি মানে বিপরীত, তাহলে কোডনটাকে বিপরীত দিক করে লেখা আছে। নোডক সাইট দেখা যায় কিন্তু টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ তে। তাহলে একটা ট্রান্সফার আরএনএ তে আমরা বেসিক্যালি যেগুলো দেখতে পাচ্ছি, আরেকবার আমি সাম আপ করি, যে এটা একতন্ত্রী হলেও এটা নিজেদের মধ্যে কিছু কিছু জায়গায় কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং, সব জায়গায় কিন্তু কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং নেই, কিছু কিছু জায়গায় কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং এর মাধ্যমে এরা নিজেদের মধ্যে যুক্ত হয়ে এরকম একটা গঠন তৈরি করেছে। এই গঠনটার নাম হলো ক্লোভার লিফ স্ট্রাকচার বা ক্লোভার পত্র গঠন। তাতে আমরা চার ধরনের লুপ দেখতে পেলাম, এটা টি সাইসি লুপ, এটা ভ্যারিয়েবল লুপ, এটা অ্যান্টিকোডন লুপ, এটা ডিএইচইউ লুপ। আর স্টেম গুলোর প্রায় সবগুলোর নাম সহজ, এটা ডি লুপ যেহেতু তাহলে তার বাহুটা ডি বাহু, টি সাইসি বাহু, অ্যান্টিকোডন বাহু, আর উপরের বাহুটা সেটা হলো গ্রাহক বাহু। কেন গ্রাহক বাহু, বিকজ ইট অ্যাকসেপ্টস অ্যামাইনো অ্যাসিড। এখানে যেহেতু এই গ্রাহক বাহু অ্যামাইনো অ্যাসিড গ্রহণ করে, অ্যামাইনো অ্যাসিড যুক্ত করতে পারে, গ্রহণ করা মানে যুক্ত করা, যুক্ত করতে সক্ষম। এক্ষেত্রে যদি তোমাকে প্রশ্ন করে যে কেন এটাকে গ্রাহক বাহু বলছি আমরা, গ্রাহক বাহু এই জন্য বলছি যেটা অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করতে পারে। অর্থাৎ এই অ্যান্টিকোডন লুপে যদি ইউ 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 থাকে, আমি শেখালাম ওখানে, তাহলে এ এ এ যে কোডনটা হবে সেই কোডনটা যে অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে সেটা এখানে বসবে। যদি এখানে থাকে ইউএসি, তাহলে ইউএসি এর অ্যান্টিকোডন হচ্ছে এ, ইউএসি যদি অ্যান্টিকোডন হয় তাহলে তার কোডন হবে এইউজি। তাহলে এইখানে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড বসবে, এগুলো আমি আগে আলোচনা করলাম। তাহলে এই অ্যান্টিকোডন লুপের সাথে অ্যামাইনো অ্যাসিড সংযুক্তির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং গ্রাহক বাহু সেই জন্যই নাম, যেহেতু এই বাহুটার শেষে 3 প্রাইম সাইডে কোন দিকে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে, 5 প্রাইম সাইডে নয়, কিন্তু 3 প্রাইম ওইচ যাতে নিউক্লিওফিলিক অ্যাটাক করে ওইখানে কিন্তু অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হচ্ছে। আর এখানে একটা সংরক্ষিত নাইট্রোজেন বেসের কথা বলেছি, 3টে সংরক্ষিত নাইট্রোজেন বেস থাকে, এসিসি এইটা এখানে থাকে। তাহলে টিআরএনএ এর গঠনে এইগুলোই মূলত দেখা যায়। আর টিআরএনএ এর কাজ সম্পর্কে আমি আগেই ধারণা দিয়েছি যে টিআরএনএ এর কাজ হলো, নামটার মধ্যেই উত্তর আছে, টিআরএনএ মানে হলো ট্রান্সফার আরএনএ। তাহলে ওই যে দেখলে তোমরা ছবিতে যে দেখলে অ্যামাইনো অ্যাসিড যেটা অ্যাটাচ হচ্ছে, এ হচ্ছে ট্রান্সলেশনের সময়, ট্রান্সলেশন বা যেটাকে বলা হয় প্রোটিন সংশ্লেষ, প্রোটিন সংশ্লেষের এমআরএনএ এর কাছে এমআরএনএ কে অ্যামাইনো অ্যাসিড স্থানান্তর করে, ট্রান্সফার করে। তাই জন্যই নাম হলো ট্রান্সফার আরএনএ। অর্থাৎ এমনি এমনি কিন্তু এর ট্রান্সফার আরএনএ নাম দেওয়া হয়নি, ট্রান্সফার আরএনএ নাম দেওয়া হয়েছে যে প্রোটিন সংশ্লেষের সময়
এই কিন্তু এমআরএনএ তে যে জেনেটিক কোড গুলো আছে, এমআরএনএ গঠনের সময় বলেছিলাম যে সেখানে ইন্ট্রন এক্সনের যে এক্সনের মধ্যে যে জেনেটিক কোড গুলো আছে, সেই জেনেটিক কোড অনুযায়ী কোডন অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড সাপ্লাই করা, প্রোটিন সংশ্লেষের সময় পর পর নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড সাপ্লাই করা, দিস ইজ দ্য ফাংশন অফ টিআরএনএ। তাহলে টিআরএনএ না থাকলে কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়াটা কোনোভাবেই সম্ভব নয়, বা প্রোটিন তৈরি কোনোভাবেই সম্ভব নয়।